বিসিএস প্রস্তুতিতে বাংলার প্রতিরোধ আন্দোলন। একসময় বাংলার ঘরে ঘরে অন্ন বস্ত্রের প্রাচুর্য যেমন ছিল না, আবার অভাবও ছিল না। 12 মাসে 13 পার্বণ লেগেই থাকতো। কিন্তু ইংরেজরা এই উপমহাদেশে আগমনের পর থেকে কুটির শিল্প ধ্বংস করেন, উর্বর জমি এবং কৃষকদের উপর চলতে থাকে ক্রমবর্ধমান রাজস্ব ও অনাদায় নির্যাতন। পরবর্তীতে বাধ্য হয়ে বাংলার কৃষক ও সাধারণ মানুষ 18 ও 19 শতক জুড়ে অর্থ ও সামাজিক ও রাজনৈতিক হাওয়া বদলের সূচনা করে। তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিও। চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে আজকের ভিডিও শুরু করি। বাংলার প্রতিরোধ আন্দোলনের প্রথম যে আন্দোলন হয়েছিল সেটি ছিল ফকির সন্ন্যাসী আন্দোলন। ফকির সন্ন্যাসী আন্দোলন মূলত 1760 সালে শুরু হয়েছিল এবং 1840 সালে শেষ হয়েছিল। আর এই ফকির সন্ন্যাসী আন্দোলনের নেতা ছিলেন ফকির মজনু শাহ। এটি ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ। ফকির সন্ন্যাসী আন্দোলনটি হয়েছিল মূলত বাংলার ফকির সন্ন্যাসী আন্দোলন ছিল একটি ব্রিটিশ বিরোধী আন্দোলন। 18 শতকের শেষার্ধে এই আন্দোলনের শুরু হয় এবং এর আগে নবাব মীর কাসিম ইংরেজদের সঙ্গে যুদ্ধে ফকির সন্ন্যাসীদের সাহায্য চান। এই ডাকে সাড়া দিয়ে ফকির সন্ন্যাসীরা নবাবের পক্ষে যুদ্ধ করেন। যুদ্ধে পরাজিত হয়ে মীর কাসিম পালিয়ে গেলেও ফকির সন্ন্যাসীরা তাদের ব্রিটিশ বিরোধী আন্দোলন চালিয়ে যেতে থাকে। নবাবকে সাহায্য করার কারণে ইংরেজরা তাদের গতিবিধির প্রতি কড়া নজর রাখে। চিরাচরিত রীতি অনুযায়ী ফকির সন্ন্যাসীরা ভিক্ষাবৃত্তি বা মুষ্টি সংগ্রহের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। ধর্মীয় উৎসব, তীর্থস্থান দর্শন উপলক্ষে সারা বছর তারা এক স্থান থেকে আরেক স্থানে ঘুরে বেড়াতো। তাদের সঙ্গে নিরাপত্তার জন্য কোনো ধরনের হালকা অস্ত্র থাকত। বাংলায় ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত তারা ছিল স্বাধীন এবং মুক্ত। কিন্তু ইংরেজ সরকার তাদের অবাধ চলাফেরার বাধার কারণে সৃষ্টি করতে থাকে। তীর্থস্থান দর্শনের উপর করারোপ করে, ভিক্ষা ও মুষ্টি সংগ্রহকে বেআইনি ঘোষণা করে। তাছাড়া তাদেরকে ডাকাত বা দস্যু বলে আখ্যায়িত করতে থাকে। ফলে ক্ষুব্ধ হয়ে ফকির সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনে অবতীর্ণ হয়। বিদ্রোহী ফকির দলের নেতা ছিলেন মজনু শাহ আর সন্ন্যাসীদের নেতার নাম ছিল ভবানী পাঠক। অর্থাৎ মুসলিমদের অর্থাৎ ফকিরদের যে নেতা ছিলেন সে ছিলেন মজনু শাহ এবং সন্ন্যাসী অর্থাৎ হিন্দুদের মধ্যে থেকে ছিলেন ভবানী পাঠক। তাদের আক্রমণের মূল লক্ষ্য ছিল সরকারি কুঠি, জমিদারদের কাছারি ও নায়েব গোমস্তার বাড়ি। 1760 খ্রিস্টাব্দের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ শুরু করেছিল। এরপরে যেটি রয়েছে দ্বিতীয় নম্বরে, সেটি হলো চাকমা বিদ্রোহ। চাকমা বিদ্রোহ মূলত 1760 সালে চট্টগ্রাম জেলায় সংগঠিত হয়েছিল। এটি মূলত চট্টগ্রাম জেলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে চলে আসায় চাকমা রাজা জোয়ান বক্স কোম্পানিকে রাজস্ব দিতে অস্বীকৃতি জানানোর জন্য এই বিদ্রোহটি হয়েছিল। 2 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে তিতুমিরের আন্দোলন। তিতুমিরের আন্দোলন 1831 সালে সংগঠিত হয়েছিল আর এর নেতা ছিলেন মীর নেসার আলী বা তিতুমির। এটি সংগঠিত হয়েছিল নারিকেল বাড়িয়ায়। আর এই তিতুমিরের আন্দোলন কেন হয়েছিল? তিতুমির হজ করার জন্য মক্কা শরীফে গিয়েছিলেন। 1827 খ্রিস্টাব্দে তিনি দেশে ফিরে আসেন এবং ধর্ম সংস্কার কাজের জন্য আত্মনিয়োগ করেছিলেন। তার এই ধর্মীয় সংস্কার আন্দোলনে বহু মুসলমান, বিশেষ করে 24 পরগনা এবং নদিয়া জেলার বহু কৃষক তাঁতি এই আন্দোলনে সাড়া দিয়েছিল। ফলে জমিদাররা মুসলমান প্রজাদের উপর নানা ধরনের নিষেধাজ্ঞা জারি করে এবং তাদের প্রতি নানা নির্যাতনমূলক আচরণ শুরু করে। তিতুমির এই অত্যাচারের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে শান্তিপূর্ণভাবে সুবিচার চেয়েও ব্যর্থ হন। শেষ পর্যন্ত তিনি ও তার অনুসারীরা সশস্ত্র প্রতিরোধের পথ অবলম্বন করেন। 1831 খ্রিস্টাব্দে নারিকেল বাড়িয়া গ্রামে তিতুমির তার প্রধান ঘাঁটি স্থাপন করেছিলেন। নির্মাণ করেছিলেন শক্তিশালী এক বাঁশের কেল্লা, আর এটি নির্মাণ করেছিলেন গোলাম মাসুদের নেতৃত্বে। এবার আমরা তারপরে যে আন্দোলনটি দেখব সেটি হচ্ছে ফরাইজি আন্দোলন। ফরাইজি আন্দোলন ছিল মূলত ব্রিটিশ আমলে বাংলাদেশের অন্যতম প্রধান আন্দোলন, যার নেতা ছিলেন হাজী শরীয়তুল্লাহ, আর এটি সংগঠিত হয়েছিল বিশেষ করে ফরিদপুর অঞ্চলে। ব্রিটিশ আমলে বাংলার অন্যতম আন্দোলন দুদু মিয়া এই আন্দোলনের রাজনৈতিক আন্দোলনের রূপদান করেছিলেন। দুদু মিয়ার বিখ্যাত উক্তি ছিল, জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী। ফরাইজি আন্দোলন কেন হয়েছিল
সেটি আমরা একটু শুনি। হাজী শরীয়তুল্লাহ দীর্ঘ ২০ বছর মক্কায় অবস্থান করেন। সেখানে তিনি ইসলাম ধর্মের উপর লেখাপড়া করে অগাধ পাণ্ডিত্য অর্জন করেন। দেশে ফিরে তিনি বুঝতে পারেন যে বাংলার মুসলমানরা ইসলামের প্রকৃত শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছে। তাদের মধ্যে অন ইসলামিক রাজনীতি, রীতিনীতি, কুসংস্কার, অনাচার প্রবেশ করেছে। ইসলাম ধর্মকে কুসংস্কার এবং এসব অন ইসলামিক অনাচার মুক্ত করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ হন। এই প্রতিজ্ঞার বশবর্তী হয়ে তিনি ১৯ শতকের প্রথমার্ধে বাংলার মুসলমানদের মধ্যে এক ধর্মীয় সামাজিক সংস্কার আন্দোলনের সূত্রপাত করেন। হাজী শরীয়তুল্লাহ এই ধর্মীয় সংস্কার আন্দোলন নাম দিয়েছিলেন ফরায়েজি আন্দোলন। ফরায়েজি আন্দোলনের পরে যে আন্দোলনটি এসেছে সেটি হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ মূলত প্রতি বছর ৩০ জুন সাঁওতাল বিদ্রোহ দিবস পালন করা হয়ে থাকে। এই সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই। তারপরে আমরা দেখি নীল বিদ্রোহ, অর্থাৎ ১৮৫৯ সালে শুরু হয়। এই নীল বিদ্রোহ মূলত কুষ্টিয়া ও যশোর জেলায় শুরু হয়। নীল চাষিদের আন্দোলন দমন করার জন্য ১৮৬১ সালে নীল কমিশন গঠন করা হয় এবং ১৮৬২ সালে এদেশে নীল বিদ্রোহের অবসান হয়েছিল। নীল বিদ্রোহ কেন হয়েছিল? নীল চাষের জন্য নীলকরগুলো কৃষকের সর্বোৎকৃষ্ট জমিটি বেছে নিত। কৃষকদের নীল চাষের জন্য অগ্রিম অর্থ প্রদানে, যাকে দাদন বলা হয়, এতে বাধ্য করা হতো। আর একবার এই দাদন গ্রহণ করলে সুদ আসলে যতই কৃষকরা ঋণ পরিশোধ করুক না কেন, বংশ পরস্পরায় কোনো দিন ঋণ শোধ হতো না। নীল চাষে কৃষকরা রাজি না হলে তাদের উপর চরম অত্যাচার চালানো হতো। বাংলাদেশের নীলের ব্যবসা ছিল একচেটিয়া। ফরিদপুর, যশোর, ঢাকা, পাবনা, রাজশাহী, নদিয়া, মুর্শিদাবাদে ব্যাপক নীল চাষ হতো। শেষ পর্যন্ত দেয়ালে পিঠ থেকে যাওয়া নীল চাষিরা ১৮৫৯ খ্রিস্টাব্দে প্রচণ্ড বিদ্রোহে ফেটে পড়েন। গ্রামে গ্রামে কৃষকরা সংগঠিত ও ঐক্যবদ্ধ হতে থাকে। এই সব বিদ্রোহের নেতৃত্ব দেয় নীল চাষিরাই। যশোরের নীল বিদ্রোহের নেতা ছিলেন নবীন মাধব ও বেনি মাধব নামে দুই ভাই। হুগলিতে নেতৃত্ব দিয়েছিলেন বৈদ্যনাথ ও বিশ্বনাথ সর্দার। নদিয়ায় ছিলেন মেঘনা সর্দার এবং নদিয়ার চৌগাছায় বিদ্রোহের নেতৃত্ব দেন বিশুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস নামে দুই ভাই। স্থানীয় পর্যায়ে এই নেতৃত্বের বাংলা কৃষক বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। কৃষকরা নীল চাষ না করার পক্ষে দৃঢ় অবস্থান নেয়, এমনকি তারা ইংরেজ ম্যাজিস্ট্রেটের উপদেশও অগ্রাহ্য করে। শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী নীল চাষিদের প্রতি সহানুভূতিশীল মনোভাব প্রকাশ করতে থাকে। বিভিন্ন পত্রিকায় নীলকরদের অত্যাচারের কাহিনী ছাপা হতে থাকে। দীনবন্ধু মিত্রের লেখা নীল দর্পণ নাটকের কাহিনী চারদিকে ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত সংগ্রামী কৃষকদের জয় হয়, অর্থাৎ ১৮৬১ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ইন্ডিগো কমিশন বা নীল কমিশন গঠন করে। এই কমিশন সুপারিশের উপর ভিত্তি করে নীল চাষ থেকে কৃষকদের ইচ্ছাধীন বলে ঘোষণা করা হয়। তাছাড়া ইন্ডিগো কন্ট্রাক্ট বাতিল করা হয়। এর পরিপ্রেক্ষিতে নীল বিদ্রোহের অবসান হয়। পরবর্তীতে নীল বিকল্প কৃত্রিম নীল আবিষ্কৃত হয়। ১৮৯২ খ্রিস্টাব্দে এদেশে নীল চাষ চিরতরে বন্ধ হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলার প্রতিরোধ আন্দোলন থেকে এইগুলোই ছিল আজকের মতো। যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো বাটনে চাপ দিয়ে রাখবেন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করে থাকলে আপনার বন্ধুদের দেখার সুযোগ দানে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন। আর কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনার একটি মূল্যবান কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে সহায়তা করে। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাকে অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে আপনার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।